সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। শুরু করব আজকের ক্লাস। আর আজকের ক্লাস হবে দশম শ্রেণীর গণিত, কোষে দেখি 23.1 পার্ট 1, অর্থাৎ ত্রিকোণমিতির এটা প্রথম ক্লাস হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 10-এ প্রথম তোমরা ত্রিকোণমিতি শিখবে, যার জন্য থিওরি পার্টটাকে খুব মন দিয়ে দেখবে, কেননা এর মানে এখানে যা শেখাবো খুব খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্যে। এখানে আমার ক্লাসটা দেখলে আর বাড়িতেও পরে প্র্যাকটিস করা লাগবে না, এমনভাবে আমি শিখিয়ে দেবো, যার জন্যে খুব মন দিয়ে, আমি আবার বলছি, খুব মন দিয়ে দেখবে। আর এখানে দেখো ত্রিভুজ সম্পর্কে একটু ধারণার দরকার, যার জন্যে ত্রিভুজের শ্রেণী বিভাগ আমার চ্যানেলের হোম পেজে যাবে, সেখান থেকে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে ম্যাথ শর্ট ট্রিক বলে একটা প্লে লিস্ট রয়েছে, তার মধ্যে ত্রিভুজের শ্রেণী বিভাগ আলোচনা করা রয়েছে, সেখান থেকে দেখে নেবে। এছাড়া এই ভিডিওটার লিঙ্ক আমি আই কার্ডে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। ওকে, তাহলে শুরু করি আজকের ক্লাস। তো প্রথম কথা হচ্ছে, ত্রিকোণমিতি করতে গেলে আমাদের প্রথম সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলবো আমরা? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। তো দেখো বোর্ডে আমি অলরেডি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যার এই কোণটা কত আছে, 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তার জন্য এই ত্রিভুজটাকে আমি বলবো কি, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকে তার নাম হয় কি, অতিভুজ। অতিভুজ অথবা অতিভুজকে আমরা অন্যভাবেও চিহ্নিত করতে পারি কি, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুর নাম হয় কি, অতিভুজ, অথবা সমকোণের বিপরীত বাহুর নাম হয় অতিভুজ। আর বাকি যে দুটো বাহু থাকে তার মধ্যে একটার নাম হয় লম্ব আর একটার নাম হয় ভূমি। ঠিক আছে, তো এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি, এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি। এবার লম্ব আর ভূমিও নির্দিষ্ট হবে। ধরো এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্মকোণ নিয়ে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির ক্ষেত্রে। তো দেখো এখানে এই যে ত্রিভুজটা আমি এঁকেছি সমকোণী ত্রিভুজের, মনে রাখবে একটা কোণ সমকোণ হয় আর বাকি দুটো কোণ কি হয়, সূক্ষ্মকোণ হয়। তাহলে আমি যদি এই সূক্ষ্মকোণটা নিয়ে আলোচনা করি, ধরো এটার নাম দিলাম থিটা। থিটা থিটা এটা একটা ল্যাটিন অক্ষর বা গ্রিক অক্ষর। তো এই অক্ষরটা কিছুই না, মানে এই কোণের যে মাপটা সেটাকে বোঝাচ্ছে। তো সেইটা তো আমি জানি না এক্স্যাক্টলি কত ডিগ্রি, তার জন্য আমি থিটা লিখেছি। কেননা থিটা, বিটা, গামা, আলফা এইসব অক্ষরগুলো এবার তোমরা ইউজ করবে ত্রিকোণমিতিতে, যার জন্য এইগুলো ক্রিটিক্যাল কিছু ভাবার দরকার নেই, এটা একদম সিম্পল ব্যাপার। মানে এই কোণের ডিগ্রির মানটাকে আমরা জানি না বলে ওটা দিয়ে প্রকাশ করছি, এই ওকে। তাহলে যে সূক্ষ্মকোণ নিয়ে আমি আলোচনা করব অলওয়েজ তার বিপরীত বাহু হবে কি, লম্ব। ওকে, আর ওই সূক্ষ্মকোণ সংলগ্ন একটা বাহু হয় অতিভুজ, অলরেডি শিখে নিয়েছি, আর একটা বাহুর নাম হবে ভূমি। ওকে, তাহলে এই তিনটে বাহুর নামকরণ আমাদের খুবই জরুরি, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যে সূক্ষ্মকোণটা নিয়ে আলোচনা করব তার বিপরীত বাহু অলওয়েজ লম্ব, আর অবশিষ্ট বাহু ভূমি, অর্থাৎ যে সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব তার সংলগ্ন একটা বাহু হয় অতিভুজ আর একটা বাহু হয় ভূমি। ওকে, এইভাবে আমরা চিহ্নিত করে ফেললাম। তাহলে এই ত্রিভুজটার এই তিন বাহুর দুটো দুটো বাহু নিয়ে যদি আমি অনুপাত তৈরি করি, তাহলে এখান থেকে কটা অনুপাত তৈরি করা সম্ভব? তোমরা সবাই কি বলবে? বলবে 3টে অনুপাত করা সম্ভব, কিন্তু ভুল। 6টা অনুপাত এখান থেকে আমরা বের করতে পারবো। কি করে? আর ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি, মানে তোমরা হয়তো গল্প শুনেছো যে সাইন, কস, ট্যান এইসব লাগে ত্রিকোণমিতি করতে গেলে, তো সেইগুলো নাম শুনেই সবাই ভয় পায়। তো নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখো এই যে 6টা অনুপাত আমরা লিখতে পারবো, যেমন লম্ব বাই অতিভুজ, অনুপাতকে আমরা বাই আকারেও লিখতে পারি, অতিভুজ। তো একে আমরা বলি কি, একে আমরা বলি সাইন, SIN পুরো কথা। তো আমরা অঙ্ক করার সময় আমরা একে সংক্ষেপে লিখি কি, SIN, সাইন থিটা। কেন? এই লম্বটাকে নির্দিষ্ট করে দিয়েছে এই থিটা কোণটা, যার জন্য এখানে কিন্তু থিটা না লিখলে শুধু সাইনের কোনো মানে হয় না। তাহলে দেখো, যেমন আমি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ শিখলাম, তো দুটো বাহু নিয়ে একটা অনুপাত বানিয়েছি। তো এই দুটো বাহু নিয়েই আর একটা অনুপাত করা যাবে, এর ব্যস্ত অনুপাত, অর্থাৎ এর অনন্যক যদি করি, মানে অতিভুজ বাই
লম্ব, তাই না? তাহলে এই দেখো দুটো বাহু দিয়েই একটা অনুপাত হয়ে যাচ্ছে, এই দুটো অনুপাত হয়ে যাচ্ছে, দুটো বাহু দিয়ে দুটো অনুপাত হচ্ছে। তো এটার নাম হয় কি কোসেকেন্ড। কোসেকেন্ড সংক্ষেপে আমরা লিখি কোসেক, কোসেক COSEC, কোসেক থিটা। তারপর কি হবে দেখো, আমি যদি ভূমি বাই অতিভুজ করি, ভূমি বাই অতিভুজ, তো এর নাম হয় কি কোসাইন। কোসাইন সংক্ষেপে আমরা লিখি কস থিটা। দেখো আমার এইগুলো দরকার হবে, এই পুরো নাম দরকার হবে না, অতএব এগুলো না হলেও হবে, জাস্ট কস থিটা। কোসাইনকে আমরা বলি কস থিটা। তাহলে এর অনন্যক আমরা পাবো কি অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তো মনে রাখবে এর পুরো নাম হচ্ছে সেকেন্ড, তো আমি সংক্ষেপে লিখব সেক, SEC, সেক থিটা। ঠিক আছে, তাহলে আরো দুটো বাহু রয়েছে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমিকে পুরো কথায় বলি ট্যানজেন্ট, আর সংক্ষেপে আমরা লিখি ট্যান। তো এর সঙ্গেও থিটা হবে, আর এর অনন্যক হয়ে যাবে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্বকে আমরা বলবো কোট্যানজেন্ট, সংক্ষেপে আমরা লিখি কট, COT, কট থিটা। তাহলে দেখো এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এই হলো। তো কার অনুপাতকে কি বলে সেটা মনে রাখতেই হবে, এটা মনে রাখতেই হবে, এটা বোঝার কিছু নেই, মনে রাখার ব্যাপার। তো মনে রাখবে যে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, আর ভূমি বাই লম্ব কট থিটা। ওকে, তাহলে এইটুকু যদি শিখে ফেলি আমরা, তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি শেখাবো। দেখো আমি যদি সাইন থিটা বাই কস থিটা লিখি, তাহলে আমি একে ভেঙে দিয়ে লিখতে পারি কি সাইন থিটা মানে কি ছিল লম্ব বাই অতিভুজ, অতিভুজ, আর কস মানে কি ছিল ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে একে যদি দেখো এটা হচ্ছে মেন ভাগ, আর মেন ভাগের ক্ষেত্রে কি হয় আমার ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটা উল্টে গুণ হয়। তার মানে এখানে আমি লিখতে পারবো লম্ব বাই অতিভুজ, আর এই মেন ভাগ এবার গুণ হয়ে গেল, তাহলে এইটা উল্টে যাবে, তাহলে অতিভুজ উপরে গেল অতিভুজ, আর নিচে আসলো কি ভূমি। তাহলে দেখো এই অতিভুজ আর এই অতিভুজ কেটে যাবে উপরে নিচে একই জিনিস। তাহলে এখান থেকে থাকছে কি, এখান থেকে থাকছে লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমিকে আমরা কি বলি দেখো, লম্ব বাই ভূমিকে আমরা কি বলি ট্যান, তাহলে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম, সাইন থিটা বাই কস থিটা মানে কি হলো ট্যান থিটা। মনে রাখবে যে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। আর দেখো এখানে এই দুটো পরস্পরের কি ছিল অনন্যক, এই দুটো পরস্পরের অনন্যক, এই দুটো পরস্পরের অনন্যক সাইন আর কোসেক। তার মানে কি এখান থেকে আমি একটু মুছে দিয়ে লিখছি, স্ক্রিনশট করে নিতে পারো সবাই। দেখো ট্যান আর কট পরস্পরের অনন্যক ছিল, তো আমরা এইমাত্র দেখলাম ট্যান থিটা সমান সমান লেখা গেছিল কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো ট্যান থিটা সমান সমান আবার লিখতে পারি কি 1 বাই কট থিটা, কেননা এরা তো পরস্পরের অনন্যক। দেখো একটা কথা মাথায় রাখবে, এক্স একটা সংখ্যা হলে তার অনন্যক হয় 1 বাই এক্স। তাহলে এক্স আর 1 বাই এক্স কি হয় পরস্পরের অনন্যক হয়। তাহলে দেখো কোনো সংখ্যা আর তার অনন্যক মানে এটা সমান সমান কত হবে 1 হবে। তাহলে এই একটা কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো সংখ্যা আর তার অনন্যকের গুণফল কি হয় 1 হয়, এটা মাথায় রাখবে। তাহলে এখানে দেখো এই কট থিটা এইদিকে এসে গুণ হলো, তাহলে ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু কত 1। কেন, কেননা ট্যান থিটা আর কট থিটা পরস্পরের অনন্যক ছিল, তাই না? তাহলে এইভাবে আমি একইভাবে বলতে পারবো, দেখো সাইন থিটা আর এর অনন্যক ছিল কি কোসেক, তো 1 বাই কোসেক থিটা। তাহলে অ্যাকচুয়ালি সাইন থিটা কোসেক থিটা ইকুয়াল টু 1 লিখতে পারবো। একইভাবে দেখো কস থিটা আর হচ্ছে সেক থিটা এরা কি ছিল পরস্পরের অনন্যক ছিল,
অর্থাৎ কস থিটা ইকুয়াল টু লিখতে পারবো কি 1/sec থিটা। ঠিক একইভাবে দেখো এইগুলোর ক্ষেত্রে আমি এইগুলো এত আর লিখছি না, কি লেখা যাবে sec থিটা মানে 1/cos থিটা, এখানেও সেই একই কথা লেখা যেত। তাহলে এখান থেকে আমরা দেখলাম আরও লিখতে পারবো কি cos থিটা ইন্টু sec থিটা মানে কত 1। আর একটা ব্যাপার দেখো ট্যান থিটা মানে এটা পেয়েছিলাম, তাহলে ট্যান থিটার অনন্যক ছিল কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু লিখতে পারবো এইটার অনন্যক, তার মানে কজ উপরে চলে যাবে আর সাইন নিচে চলে আসবে। তাহলে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এটা আরও অন্যভাবেও দেখাতে পারি, যেমন এটা দেখিয়েছিলাম। কিভাবে? এখান থেকে শুরু করি, কস থিটা বাই সাইন থিটা, এখান থেকে শুরু করি, আরও তোমরা ভালো বুঝবে। তাহলে কজ মানে কি ছিল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এইটা মেন ভাগ, আর সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে এবার আমরা এই কি করব, ভূমি বাই অতিভুজ, এখানে ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে এখানে হয়ে যাবে অতিভুজ, অতিভুজ আর নিচে চলে আসলো লম্ব। তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেল, ভূমি বাই লম্ব। আর ভূমি বাই লম্ব মানে কি ছিল, ভূমি বাই লম্ব মানে ছিল কট। তাহলে দেখো কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, এইভাবেও আমরা দেখাতে পারি। তো যেভাবে যাবে জায়গা সেই এক জায়গায় চলে আসব। ওকে, তাহলে এই কটা সূত্র জানলে মোটামুটি আমরা 23.1 কমপ্লিট করতে পারবো। ওকে, তাহলে চলো এবার অঙ্ক শুরু করি। দেখো তোমরা 23.1-এর এক দাগের অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি, যার অতিভুজ এবি ইকুয়াল টু 10 সেমি, ভূমি বিসি ইকুয়াল টু 8 সেমি, আর লম্ব এসি ইকুয়াল টু কত 6 সেমি। তাহলে অ্যাঙ্গেল এ বি সি এর সাপেক্ষে, এ বি সি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান বের করতে বলেছে। তাহলে আমি লিখব কি, অতএব সাইন অ্যাঙ্গেল এ বি সি, দেখো এই অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করছি এইটা, তাহলে তার বিপরীত বাহু কি হয় লম্ব, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এর বিপরীত বাহু কি হবে অতিভুজ। তাহলে এটা হলো আমার লম্ব, এটা হলো অতিভুজ, এইটা ভালো করে দেখো, এই জন্য আমি বলেছি এইগুলো দরকার। আর এটা হচ্ছে ভূমি, এই তিন বাহু চিনতে হবে। ওকে, তাহলে সাইন সমান সমান কি ছিল এবার ওটাও মনে রাখতে হবে, লম্ব বাই অতিভুজ। তো লম্বর নাম কি ছিল এখানে এসি, আমি এই লম্ব টম্ব লিখবে না তোমরা, ডাইরেক্ট এসি বাই অতিভুজ হচ্ছে এ বি, এটা লিখবে। তাহলে এবার এদের মান বলে দিয়েছে, দেখো লম্ব ছিল 6 আর অতিভুজ ছিল কত 10, তো এটাও সেমি এটাও সেমি, সেম ইউনিট আছে, ইউনিট কেটে গেল। তাহলে এই সাইন এবিসি যে অ্যাঙ্গেল এর ভ্যালু কিন্তু কোনো ইউনিট পাবে না, তাহলে 3/5 হয়ে গেল। ঠিক একইভাবে তাহলে লিখব কি ট্যান, এবং দিতে পারো এখানে, এবং ট্যান অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু কী হবে লম্ব বাই ভূমি। তো লম্ব কত এসি আর ভূমি কত বিসি, তাহলে মান বসিয়ে দাও, তাহলে 6/8 দ্যাট ইজ 3/4 হয়ে গেল। এই তা কি আছে এতে, দেখো তোমরা 2 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ। কি বলেছে, সোমা এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এবি ইকুয়াল টু 24 সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি। তাহলে সাইন এ, কজ এ, ট্যান এ ও কোসেক এ এর মান লিখি। তাহলে দেখো এ কোণের এই কোণটার মান, এই কোণটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীত বাহু এইটার নাম হয়ে যাবে কি লম্ব, আর এটা দেখো সমকোণের বিপরীত বাহু, তার মানে এটা হয়ে গেল অতিভুজ, আর এটা হলো কি ভূমি। তোমরা যদি ভেবে থাকো ভূমি মানে নিচের দিকে থাকবে, তা নয় কিন্তু, কেননা বাহু কিভাবে ডিটেক্ট করে সেটা আমি অলরেডি সুন্দর করে শিখিয়েছি। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ কি এসি ইকুয়াল টু কি হয় স্কোয়ার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো
তো লম্ব হচ্ছে বিসি প্লাস ভূমি কত এবি, তো এত একক হয়ে যাবে। এখানে আছে কি সেমি, এককটা বলা আছে সেমি, তাহলে এখান থেকে আমি বিসি মানে 7 স্কোয়ার আর এবি মানে 24 স্কোয়ার, এই তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 49, আর এটা হয়ে যাচ্ছে কত দেখো 476, এই 576 সরি, এই হলো। তাহলে এখানে এটা যোগ করলে 625, 625 মানে তার স্কোয়ার রুট করলেই 25 একক, ওকে এই হলো। তাহলে দেখো আমি অতিভুজটা পেয়ে গেলাম 25 একক। তাহলে এবার আমি কি করব, দেখো সাইনে, সাইনে এ বলতে এখানে কিন্তু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার কথা বলছে, হ্যাঁ বড় হাতের যে এ লিখেছে তার মানে কি, এবার হবে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত ছিল, লম্ব ছিল বিসি বাই অতিভুজ কত ছিল এসি, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি এই বিসি মানে দেওয়া আছে 7 আর অতিভুজ আছে কত 25, তাহলে এই হয়ে গেল। ঠিক একইভাবে কজ এ বের করে ফেলো, কজ এ সমান সমান ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত, ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ কত এসি, তার মানে কত হচ্ছে 24/25 হয়ে গেল। তারপর কি চেয়েছিল ট্যান, তাহলে ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব কত, লম্ব হচ্ছে বিসি আর ভূমি কত এবি, তাহলে কত হলো দেখো বিসি মানে হচ্ছে 7 আর এবি মানে হচ্ছে 24, এই হয়ে গেল ট্যান। আর একটা বাকি আছে আমার, সেটা হচ্ছে কোসেক, কোসেকে, কোসেক হচ্ছে সাইনের অনন্যক, তার মানে সাইন যা হবে তার উল্টো, মানে সাইন ছিল লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, তাই না। তাহলে অতিভুজ বলতে এখানে কে, অতিভুজ বলতে এসি আর লম্ব বলতে হচ্ছে বিসি, তাহলে কত হলো এসি মানে ছিল 25 আর বিসি মানে কত ছিল, বিসি মানে কত ছিল 7। তাহলে দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশ এসছে, অপ্রকৃত ভগ্নাংশ মানে যার লব বড় হর ছোট, মানে উপরেরটাকে লব বলে নিচেরটাকে হর বলে, তাহলে এখান থেকে আমি ভাগ করে লিখবো, মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হয়, তাহলে 3 7 21, তাহলে 4 থাকে 4/7, তার মানে 3 পূর্ণ 4/7 হলো কোসেক এর মান। আজকের ক্লাসটার লেন্থ অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য আরেকটা পার্টে আমি এই চ্যাপ্টারটা মানে এই ইউনিটটা শেষ করে দেবো, 23.1টা আরেকটা পার্ট নেব, কেননা ভালো করে বোঝাতে গেলে একটু সময় তো লাগবেই, আর ধীরে ধীরে শেখো তাহলে ভালো কিছু শিখতে পারবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো, কোনো সমস্যা থাকলে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে আমাকে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে অল অপশান অন করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তোমার কাছে।